আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইপিএলে একটা লাস্ট এনকাউন্টারই বাকি আছে এবং এবারও ইপিএলে সর্বোচ্চ গোল স্কোর করেছেন এর্লিং হল্যান্ড। সব মিলিয়ে ২৭টার মতো গোল করেছেন। স্বাভাবিকভাবে যে কোনো রকমের যদি প্লেইং 11 তৈরি করা হয় তাহলে এর্লিং হল্যান্ডের একটা গুরুত্ব এবারও থাকার কথা। তবে গোল.কম একেবারে ভিন্ন একটা পথে হেঁটেছে। মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ইপিএল যখন একেবারে শেষ পর্যায়ে গোল.কম পুরো সিজনের নানা পজিশনে পারফরমেন্সের ভিত্তিতে একটা একাদশ নিয়ে আলোচনা করেছে এবং সারপ্রাইজিংলি তারা সেখানে এর্লিং হল্যান্ডকে রাখেনি। বলেছে যে এর্লিং হল্যান্ডের এবারের সিজনের পারফরমেন্সটা আপ টু দ্য মার্ক হয়নি, অর্থাৎ এই সেরা একাদশে আসার মতো হয়নি। শুরুতে বলে নিচ্ছি যে ব্যাপারটা আমার ব্যক্তিগত মন্তব্য নয়, গোল.কমকে রেফারেন্স হিসেবে মেনশন করলাম এবং একই সঙ্গে বাকি পজিশনগুলো একটু দেখিনি। গোলকিপার হিসেবে গোল.কম মনে করছে যে এভারটনের জর্ডান পিকফোর্ড সব মিলে ১৬টা ক্লিনশিট দিয়ে ইন্ডিভিজুয়াল লেভেলে এবারে ইপিএলে বেস্ট পারফরমেন্স দিয়েছেন। এটা একটা বিতর্কিত ব্যাপার হতে পারে, তবে এখানে ক্লিনশিট রাখা এবং তিনি যে দলটাতে খেলেছেন সে দলটাতে যে পরিমাণ তাকে পরিশ্রম করতে হয়েছে, সেভ করতে হয়েছে, সেটাকে আলাদাভাবে গুরুত্ব আরোপ করেছে গোল.কম। অ্যাগেন তাদের ব্যক্তিগত মতামত। ডিফেন্সের রাইট ব্যাক পজিশনে আর্সেনালের বেন হোয়াইটকে রাখা হয়েছে, সেন্টার ব্যাক পজিশনে উইলিয়াম সালিভাকে রাখা হয়েছে। আর্সেনাল ওভারঅল ইপিএলে ভালো খেলেছে এবং আর্সেনালের প্লেয়ারদের আধিক্য দেখা যাবে, বিশেষ করে ডিফেন্সিভ ডিসপ্লেটা অনেক সময় টপ নচ ছিল এবং এই জিনিসটা স্বাভাবিক। আর্সেনালের প্লেয়াররা এই ডিফেন্সিভ পজিশনগুলোতে থাকবেন। সেন্টার ব্যাকের অন্য একটা পজিশনে ভার্জিল ভ্যান ডাইককে রাখা হয়েছে। লিভারপুলের এই প্লেয়ার সম্পর্কে গোল.কম বলেছে এখনও ভার্জিল ভ্যান ডাইক কিন্তু ধারাবাহিক পারফরমেন্স দিতে পারেন। লেফট ব্যাক পজিশনে রাখা হয়েছে ফুলহ্যামের জার্সিতে এ সিজনে ভালো পারফরমেন্স দেওয়া রবিনসনকে এবং তার পারফরমেন্সের প্রেক্ষিতে গোল মনে করছে যে এবার ইপিএল এর কোনো একটা এলিট ক্লাব অর্থাৎ এর চেয়ে বড় ক্লাবে যাওয়ার সময় এসেছে এই লেফট ব্যাকের এবং তিনি আগামী সিজনে সেই ট্রান্সফারটা কমপ্লিট করতে পারেন। সেন্ট্রাল মিডফিল্ডে আর্সেনালের মার্টিন ওডেগার্ড থাকবেন। স্বাভাবিকভাবে খুবই ভালো বেশ কয়েকটা ডিসপ্লে দিয়েছেন। বড় বড় মতো সেন্ট্রাল মিডফিল্ডে বা ডিফেন্সিভ মিডফিল্ডে রড্রি ম্যানচেস্টার সিটির এই প্লেয়ারটা থাকবেন, তাকে নিয়ে কোনো ডাউট নেই। একই রকমের কোনো ডাউট আসলে ডেকল্যান রাইসকে নিয়েও থাকার কথা নয়। সেন্ট্রাল মিডফিল্ডে ডেকল্যান রাইস যথেষ্ট ভালো কিন্তু পারফরমেন্স দিয়েছেন আর্সেনাল জার্সিতে। এরপর যদি আমরা ফাইনাল থার্ডে আসি, রাইট উইংয়ে ফিল ফোডেন রীতিমতো স্বপ্নের মতো একটা সিজন কাটিয়েছেন। ১৭টার মতো গোল করেছেন। তার চেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর তার সম্পর্কে এটা যে ম্যান সিটি যখন খুব বেশি করে দরকার তখন বারবার করে তিনি কিন্তু জালের দেখা পেয়েছেন। সেন্টার ফরওয়ার্ড পজিশনে অলি ওয়াটকিন্সকে রাখা হয়েছে। হল্যান্ডের চেয়ে ৮টা গোল কম করেছেন, তবে বেশ কয়েকটা অ্যাসিস্ট করেছেন। গোল.কম একেবারে বোল্ড একটা স্টেটমেন্ট এখানে দিয়েছে। তারা বলেছে যে হল্যান্ডের চেয়ে কম গোল করলেও সঙ্গে ১৩টা অ্যাসিস্ট মিলিয়ে ওভারঅল ওয়াটকিন্স যে টাইপের পারফরমেন্স দিয়েছেন, বিশেষ করে অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করানোর ক্ষেত্রে যে কয়েকজন প্লেয়ার আসলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সেখানে ওয়াটকিন্সও আছেন এবং এই প্লেয়ারটার পারফরমেন্স নাকি ওভারঅল ইম্প্যাক্টের জায়গা থেকে এর্লিং হল্যান্ডের চেয়ে ফার ফার বেটার ছিল। আরও একজন প্লেয়ার সম্পর্কে আলোচনা করতে হবে, লেফট উইংয়ে কোল পালমার, যিনি কিনা চেলসির জার্সিতে সত্যিকার অর্থে বাজিমাত করেছেন। ২২টা গোল করেছেন, হল্যান্ডের পরে ইপিএল এর এই সিজনে দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার। তবে কোল পালমার যে পজিশনে খেলার এতগুলো গোল তিনি যে করবেন সেটা কিন্তু কেউ সেভাবে অনুমান করেনি। সত্যিকার অর্থে চেলসিতে এসেই পালমার একেবারে বিন্দুমাত্র সময় না নিয়ে পারফেক্টলি মানিয়ে নিয়েছেন এবং সেটার একটা পুরস্কার কিন্তু এখন থেকেই নানা রকমের অ্যাকনলেজমেন্টের মাধ্যমে পাচ্ছেন। যাওয়ার আগে আপনাদের কাছে প্রশ্ন থাকলো, এর্লিং হল্যান্ডের পারফরমেন্সকে ঘিরে যে গোল একটু ঢালোভাবে সমালোচনা করেছে সেটার সঙ্গে আপনারা কতটুকু একমত? হল্যান্ডের কি আসলে এই লিস্টে থাকার মতো কোয়ালিফিকেশন এ সিজনের ইপিএল এর পারফরমেন্সে ছিল না? অবশ্যই উত্তরটা দিয়ে যাবেন।